দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সংবাদ বিশ্লেষণে আজকে কথা বলতে চাই পোশাক ও বস্ত্র খাতে সংকট সম্ভাবনা নিয়ে। আমরা শুরুতে রিপোর্টে দেখছিলাম যে কারখানা বন্ধ হয়ে যাওয়া, অসহ শ্রমিক অসন্তোষের যে ঘটনাগুলোর বিবরণ, তা নিয়ে এবারে সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পোশাক বস্ত্র খাতের একজন উদ্যোক্তা মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমরা স্বাগত জানাতে চাই খোরশেদ আলমকে। খোরশেদ আলম, বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতে একটি রিপোর্ট দেখছিলাম। শুরুতে আপনার কাছ থেকে যে প্রশ্নটি রাখতে চাই, এই মুহূর্তে আসলে বস্ত্র খাতের সব থেকে বড় সমস্যা, যেটি নিয়ে আপনারা অনেকদিন ধরে আলোচনা করে আসছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি। সেই জ্বালানির ক্ষেত্রে আমরা রিপোর্টেও দেখছিলাম যে চাহিদা এবং যোগানের যে ব্যবধান, সেই ব্যবধানটাও আসলে রিপোর্টে স্পষ্ট। এই মুহূর্তের পরিস্থিতি আসলে যদি আমাদেরকে একটু বলতেন যে উৎপাদন পরিস্থিতি, সক্ষমতার কতটুকু আসলে আপনারা ব্যবহার করতে পারছেন। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি দেখেন, আপনি বহুদিন যাবৎ এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতেছেন এবং আমরাও বলতেছি। এখানে সমস্যাটা হলো কি, যে গ্যাস, যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গ্যাস এবং বিদ্যুৎ আমাদের সরবরাহ করতেছেন, এইখানে জ্বালানি মন্ত্রণালয়ের কোন রকমের নীতি নাই। একটা নীতিমালা থাকা দরকার। সারা বিশ্বে আপনি দেখবেন যে এই শিল্পের জন্য জ্বালানি মন্ত্রণালয় বলেন, বিভিন্ন মন্ত্রণালয় একটা নীতিমালা থাকে। আমাদের দেশটা কিন্তু এই আজকে শিল্পে যে উন্নতি হয়েছে, এটা কিন্তু একমাত্র হয়েছিল এই গ্যাসের জন্য। সহজলভ্য গ্যাস ছিল এবং সহজলভ্য আমাদের শ্রমিক ছিল, যার জন্য এই ইন্ডাস্ট্রি, গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, যতগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপমেন্ট করেছে, সেই সেই সময় থেকে তখন থেকেই এই গ্যাসের এবং জ্বালানির সমস্যা আমাদের কখনো ছিল না। যার জন্য দিন দিন মানুষে এইখানে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি করার জন্য পাগল হয়ে গিয়েছে, যে কিভাবে আমরা এই রপ্তানিমুখী শিল্পকে আরো বড় আকারে করতে পারবো। এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে আমরা টেক্সটাইলের উপরে $22 বিলিয়ন আমাদের এই টেক্সটাইল খাতে আমরা ইনভেস্ট করেছি। আপনি জানেন যে সর্ববৃহৎ, সবচেয়ে বেশি আমাদের গ্যাস লাগে এই টেক্সটাইল খাতে, যারা আমরা কাপড় সুতা পণ্য করি এবং যেখানে আমাদের ভ্যালুয়েশনটা অনেক বেশি। কিন্তু আমরা দেখেন আজকে কয়েক বছর যাবতীয় আমরা এই গ্যাস সম্বন্ধে বলতেছি যে আমাদের গ্যাসের সংকট দেখা দিয়েছে। তখন যদি আমাদের জ্বালানি মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলা হতো যে হ্যাঁ দেওয়া হয়েছে, আমরা আপনাকে আর গ্যাস দিতে পারবো না, আবার আগামী 5 বছর দিতে পারবো না, 10 বছর দিতে পারবো না, আমাদের যদি একটা ইন্ডেকশন দেওয়া হতো, আমরা কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো করতাম না। আপনি জানেন যে বহু মালিক আপনি নতুন নতুন আধুনিক শিল্প মেশিনারি ইম্পোর্ট করেছে, কি জন্য? গার্মেন্টস এর ফিডব্যাক দিবে, ফরেন কারেন্সি ইম্পোর্ট করবে, এই উদ্দেশ্যে তারা করেছে, কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে। এখন কি হয়েছে, আপনি ধরেন যারা ইন্ডাস্ট্রি গুলা জন্য সেট আপ করেছে, ব্যাংকের থেকে লোন নিয়েছে, যখন তারা এই লোনটা নিল, নেওয়ার পরে দেখা গেছে কিছু কিছু ফ্যাক্টরি 7 বছর পর্যন্ত গ্যাস পায় নাই। এখন উনার এই যে লোনের টাকা, তখন উনি মনে করেন $80 এই মেশিনারি গুলো ইম্পোর্ট করেছে, এখন উনি পেমেন্ট করতে করতে $120 চলে আসছে। আপনি দেখেন এখানে তার প্রজেক্ট ভ্যালু 40% ডিফারেন্স হয়ে গেছে। এখন তাকে ডলারে দিতে হচ্ছে $125। আজকে যদি ওই সময় আপনার এই যে গ্যাসটা পাওয়া যেত, উনি উৎপন্ন করে ব্যাংকের টাকাগুলো দিতে পারতেন, এই প্রজেক্ট ভ্যালুটা তখন মনে করেন 500 কোটি টাকা, 500 কোটি থাকতো, এখন সেটা আজকে 800 কোটি টাকা হয়ে গেছে। তো এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বারবার বলি, যে আমাদের গ্যাসের এবং বিদ্যুতের জন্য আমাদের একটা জ্বালানি নীতি দরকার। এতবার বলতেছি, এত কথা বলতেছি, বিশ্বাস করবেন, বলতে বলতে এই কথা মনে হয় যে কয়েক হাজার বার বলা হচ্ছে, কোনো কেউ এই ব্যাপারে বলতে চায় না যে জ্বালানি যে নীতিমালা কি, তারা কি বোঝেই নাকি বুঝতে চায় না। আপনাকে জ্বালানি নীতিমালা হইলো, দেখেন আমার এখানে শর্ট করেছে, গ্যাস নাই, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বিগত যে আমাদের সরকার ছিলেন, তখন ওইখানে আপনি জানেন যে আমাদের উপদেষ্টা ছিলেন শফিক আলম সাহেব, উনি বলেছিলেন যে ঠিক আছে আপনারা গ্যাসের মূল্যটা বাড়াই দেন, আমরা আপনাকে এলএনজি ইম্পোর্ট করে দিই। সেই ধরেন 12 টাকা থেকে 16 টাকা, 16 টাকা 30-31 টাকা পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোন রকমের গ্যাস এখানে আসে না। যাই হোক, এখন যে অবস্থা, 40% মিলগুলার, আমাদের মিলগুলো এখন 40% প্রোডাকশন কম হচ্ছে। এখন এই যে 40% প্রোডাকশন কম হচ্ছে, কোন কোন জায়গায় গ্যাস কম, এবং এই গ্যাস না থাকাতে এই ফ্যাক্টরি গুলা চলতে পারতেছে না, তারা সময় মতো বেতন দিতে পারতেছে না। যার জন্য আজকে দেখেন এখানে একটা শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, অনেক মিল বন্ধ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ রিপোর্টে আপনাদের কাছে আছে, আপনারা সবই জানেন। তো এখন যে আমাদের যে জিনিসটা দরকার, আমরা একটা নীতিমালা চাই,
আমাদের আপনি কতদিন পর্যন্ত গ্যাস দিতে পারবেন, কত মূল্যতে দিবেন, এইগুলো আমাদের একটা নির্ধারণ করে দেন। আর না হলে এই 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 বস্ত্র শিল্পটা এই বাংলাদেশে আর টিকবে না। এবং এই শিল্পে যারা ব্যাংকের যে টাকা নিয়েছেন তারা টাকাও দিতে পারবেন না, শ্রমিক আন্দোলনেও ভাঙচুর হবে, দেশের একটা বদনাম হবে। এই মুহূর্তে আমাদের দরকার যে গ্যাস এবং বিদ্যুৎটা একটু যাই হোক। এর ভিতরে গত সপ্তাহে বা 10 দিন আগে আমরা দেখছিলাম যে গ্যাসের একটুখানি উন্নতি দেখা গিয়েছে, হঠাৎ আবার সেই জিনিসটা চলে গেছে। এখন এইটাতে তো আমাদের চলবে না, আমাদের আপনি জানান দিতে হবে যে আপনার এখানে আগামী 1 মাস পর 2 মাস পরে আপনি গ্যাস পাবেন। তবে এখন পাচ্ছি কত দেখেন, আমার এখানে আমি বিলটা দেখলাম যে এর আগে আমার এখানে 31% তারাই বিলে রেখেছে গ্যাস সরবরাহ কত 31%। খুরশেদ আলম, কত জি জি, আমি আপনাদের গ্যাস সংকটের বিষয়টি তীব্র সেটি আসলে বোঝা যাচ্ছে আপনার কথাতেই। একটু বলবেন কিনা যে আমরা সিপিডির একটা সেমিনারে আমরা দেখলাম যে রিপোর্টটি আমরা পরে গতকালকের যে আয়োজন, সেখানে তারা দেখেছি যে শ্রম সংস্কার কমিশনের যিনি প্রধান রয়েছেন সুলতান উদ্দিন মাহমুদ, তিনিও কিন্তু দাবি করলেন এই যে এক ধরনের শ্রমিক অসন্তোষ আমরা লক্ষ্য করছি, তারা বেতন বকেয়ার দাবিতেই তারা নেমেছেন, এই ধরনের একটা দাবি তুলেছেন। মোটা দাগে আসলে এই শিল্পের যে অস্থিরতা সেটি কি আগের থেকে একটু কমে এসেছে মনে করেন কিনা? এই ধরনের ঘটনাগুলো কেমন দেখছেন এবং এটির কারণ কি আসলে আপনারা একমত পোষণ করেন এই একই কারণ যে শুধুমাত্র বেতন বকেয়ার দাবিতেই এটি হচ্ছে? না, এটার কারণটা এখন হয় কি কিছু মিলে আছে, এটা সত্যি। আমার দৃষ্টিতে মনে করেন 5% থেকে 10% মিল আছে, তারা দিতে মতন বেতন দিতে পারতেছে না। এটার দুটা কারণ হতে পারে। যেমন একটা কারণ আমি বলি যে হয়তো তার উৎপাদন যেটা টার্গেট ছিল সে টার্গেট মতো উৎপাদন করতে পারে গ্যাস এবং বিদ্যুতের সংকটের জন্য, সেখানে একটা আছে সাইড যে এটার জন্য এটা হয়েছে। দ্বিতীয়ত হলো যে উনার ব্যবসার যদি ঘাটতি থেকে থাকে, অর্ডার ছিল না বা কোনো কারণবশত এটা হয় নাই। তৃতীয়ত হলো যে উনার মিলে কোনো হয়তো ঝামেলা ছিল না, কিন্তু পার্শ্ববর্তী মিলে তার এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে, সেই শ্রমিকরা এসে এই মিলটা বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু এই শ্রমিকদের আন্দোলনটা যে কোনো মিলে সীমাবদ্ধ না। মনে করেন যে আপনার মিলে শ্রমিকরা বেতন পাবে, কত পার্সেন্ট পাবে, ধরেন এত পার্সেন্ট পাবে। তারা কি করতেছে, আপনার মিলটা বন্ধ করে পাশের মিলগুলো আবার বন্ধ করে দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এইখানে যে জিনিসটা আছে এটার জন্য ধরেন আলোচনার ভিত্তিতে আমরা দেখি যে সারা দুনিয়াতে কিন্তু আন্দোলন হয়, শ্রমিক আন্দোলন সব দেশে আছে কম বেশি, সেগুলো হয় আলোচনার মাধ্যমে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে এটা দুঃখজনক যে আমার এখানে যদি যে জিনিসটা হয় যে ঠিক আছে আপনারা আসেন, আপনার সঙ্গে বেতন দেওয়া ব্যাপারে হয়তো টাইম নিবে বা দিবে বা অল্প করে দিবে। তো টাইম মতো বেতন না দেওয়া খুব কষ্টকর, কারণ হচ্ছে শ্রমিকরা ধরেন আপনার যেখানে বাসা ভাড়া থাকে 7 তারিখে তাদের বাসা বা ভাড়া দিতে হয়। যখনই কি ভাড়া দিতে না পারে তখন আপনার বাড়ির মালিক তাদের সঙ্গে নানান রকম কথা বলে, এটা দুঃখজনক। তবে সেই জিনিসটা খুবই নগণ্য, সেই জিনিসটা খুবই নগণ্য। কিন্তু আমাদের দেখতে হবে আসলে কোন মিলে হয়েছে, কোন মিলটা বন্ধ থাকার কথা, পাশের আরো 8টা মিল 7টা মিল কেন বন্ধ হয়েছে, এটার পিছনে কোনো ইন্ধন আছে কিনা বা অন্য কোনো লোকজন আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো একটা স্পষ্ট প্রমাণিত যে এখন সরকার পরিবর্তনের পরে এখানে দুটা গ্রুপ হয়ে গেছে। আপনি জানেন জুট ব্যবসায়ীদের, এই জুট ব্যবসায়ীরা অনেক সময় নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই শ্রমিকদের ব্যবহার করে। এখন দেখা গেছে আগে একটা গ্রুপ এখান থেকে জুট নিয়ে যেত, জুটগুলো নিয়ে যেত মালিকদের কাছ থেকে, অনেক সময় জোর করে নিয়ে যায়, অনেক সময় কিছু পয়সা দেয়, এভাবে একটা চাঁদাবাজির মতো ছিল। যখন আগে এই সরকার আমাদের পরিবর্তন হলো তখন দেখা গেল আরেকটা গ্রুপ সেই গ্রুপকে বিতাড়িত করে আরেকটা গ্রুপ এখানে আসে। এই দুটা গ্রুপের ভিতরে দ্বন্দ্বের একটা বড় কারণও আমি মনে করি এই শ্রমিক আন্দোলনের পিছনে জড়িত। এরা উস্কানি দিচ্ছে এই গ্রুপে, হয়তো দেখা গেছে মালিক বলছে ঠিক আছে তুমি সরকার নতুন আসছে, তুমি এই গ্রুপে তুমি এখন জুট নিও। আগের গ্রুপ বলতেছে যে না আপনি এখান থেকে জুট নিতে পারবেন না, তাদের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হিসাবে তারা শ্রমিকদের ভিতরে গিয়ে আন্দোলন করে, তারা গিয়ে ভাঙচুর করে। আপনি যদি একটা জিনিস বিচার করেন এবং সূক্ষ্মভাবে তদন্ত করেন, দেখবেন যে ফ্যাক্টরি যারা শ্রমিক, সত্যিকারের যারা শ্রমিক, তারা কখনো মিলের ভিতরে কোনো মেশিন যন্ত্রপাতি এগুলা তারা ভাঙবে না। আমি বিশ্বাস করি না যে একটা শ্রমিক গিয়ে তার ফ্যাক্টরির মেশিন ভাঙতে পারে। এটা ভাঙতেছে কারা, ওই যে দুই পক্ষ, এদের সুযোগ দিয়ে দুই পক্ষ দিয়ে এই মেশিন গুলো ভাঙতেছে, কোনো মেশিন আগুন দিচ্ছে, এই ধরনের কাজগুলো হচ্ছে। তবে এই জিনিসগুলো মনিটরিং করার জন্য বা তদারকি করার জন্য যে গোয়েন্দা বিভাগের কাজ ছিল
আমাদের গোয়েন্দা বিভাগ, আমি যদি মনে করি ওনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, এই জিনিসগুলো তারা এতদিনে ফাইন্ড আউট করতে পারতেন এবং আমাদেরকে বলতে পারতেন এই সমস্যাগুলা সুন্দরভাবে। এবং সিপিডি বলতেছে যে জিনিসগুলা, এগুলো কিন্তু প্রমাণ লাগবে যে আসলে তারা তাদেরকে নিয়ে আলোচনা করে এটা বের করা হবে। জি, নিশ্চয়ই আপনি সুনির্দিষ্ট বিষয়গুলো আসলে ব্যাখ্যা করলেন। আমরা একটু জানতে চাইবো যে মোটা দাগে শিল্পের সংকট এবং এখন যদি সম্ভাবনার কথায় আসি, যে এখন মোটা দাগে যে পরিস্থিতি রয়েছে, আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যাচ্ছি। সার্বিকভাবে আমরা দেখছিলাম যে রিপোর্টেও ক্রয়াদেশ হারানোর একটা শঙ্কা, অন্যদিকে জ্বালানির সংকট রয়েছে, এখন যে শ্রমিকদের এক ধরনের অসন্তোষের যে পরিস্থিতি, সার্বিকভাবে উত্তরণের পথটা আসলে কি হতে পারে, সেটি কি মনে করেন একজন উদ্যোক্তা হিসেবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে অর্ডার কমে যাচ্ছে, এখানে আমার দ্বিমত আছে আপনার সঙ্গে। এটা হলো কি, অর্ডার কমে যাচ্ছে বলতে আমাদের এখান থেকে, আমাদের বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট গুলা বানানো হয় এবং রপ্তানি করা হয়, এগুলা কিন্তু অন্য কোনো দেশে বানায় না এত কম দামের কাপড়। এগুলা মনে করেন আপনার অর্ডার যাবে কোথায়, ভিয়েতনাম যেতে পারে বা পার্শ্ববর্তী দেশে যেতে পারে। এখন যেমন আপনার লেবানন গার্মেন্টস ফ্যাক্টরি করতেছে, কিন্তু আমাদের এখানে যে স্বল্প মূল্যে কাপড় গুলা, এগুলো কিন্তু বিশ্বে অন্য অন্য দেশে দেয় না। ভিয়েতনামে একটা শার্ট বিক্রি করে মিনিমাম $15, আমাদের বাংলাদেশে সেই কম দামের কাপড় নেয় তারা $7। কিন্তু ওইখানে তো তারা কম দামের কাপড় বানাবে না, দিবেও না। আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে, এখানে উন্নয়ন যে করবেন আপনি, এই আমাদের যে এক্সপোর্ট বাড়াবেন বা আপনি ব্যবসা ভালো করবেন, আরো উন্নতি করবেন, সেটার পিছনে বড় বাধা আমি মনে করি যে আমাদের দেশে এই যে গার্মেন্টস মালিক, গার্মেন্টস পক্ষ এবং যারা ক্রেতা, আমাদের যে বায়ার, এদের মধ্যে একটা গ্রুপ আছে মধ্যখানে। গ্রুপ বলতে কারা? এটা মধ্যবিত্ত একটা শ্রেণী আছে, যাদেরকে আপনি বলতে পারেন বাইং হাউস বলতে পারেন, বা ওই দেশের কোনো প্রতিনিধি থাকতে পারে, বিদেশি প্রতিনিধি আছে, যারা ওই বায়ারদেরকে আমাদের কাছে নিয়ে আসে। এখানে একটা বড় রকমের বিদেশি বলতে বিভিন্ন দেশের, ধরেন আপনার আছে, এক্সপার্ট আছে, যারা আপনাকে এই সওদাটা করার জন্য সহযোগিতা করবে, বা একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে আছে। এদের একটা বড় রোল আছে এখানে। তারা কিন্তু ইচ্ছা করলে আপনার অর্ডারটা অন্যখানে দিতে পারে। আর এদের কাজটা হচ্ছে কি, এরা দেখে যে আপনার এখান থেকে কত সস্তায় জিনিসটা কিনা যাবে। অনেক মিল আছে, আপনি বিশ্বাস করবেন না, তারা লাভ করতে পারে না, তবু তারা বিক্রি করে। এখন এখানে দেখা যায় যে যারা মধ্যবিত্ত, তারা কি করে, মধ্যখানে আছে বাইং হাউসের লোকজন, তারা কি করে, এই বাইং হাউসে যায়, এই বাইং হাউস কত সস্তায় কিনা যায়, এরকম একটা কম্পিটিশন নিতে লাগাই দেয় এত সস্তা বেচার জন্য, যার জন্য বাধ্য হইয়া অনেকে আপনার এই লস দিয়ে অর্ডারটা নিতে হয়। তবে এখন এগুলো অনেকগুলো পরিকল্পনা আছে এই পিছনে। এই পরিকল্পনা করতে হলে আপনাকে কয়েকটা গ্রুপ নিয়ে বসতে হবে। যদি আপনি শুধু মিল মালিক নেন, আমার দ্বারা আপনি সলভ করতে পারবেন। আমি আমার দুঃখ বলবো, যিনি যারা বাইং হাউস, তাদের এখানে একটা বড় ধরনের আমি মনে করি ভূমিকা আছে। তারা আমাদের কাস্টমারকে বুঝাইতে পারে, আমাদের কাস্টমারদেরকে যারা বুঝে, যারা মধ্যবিত্ত থাকে, তারা নিয়ে আসতে পারে এবং করতে পারে। আমি দেখেছি, কিন্তু যদি সময় আমি বলি, আমাদের দেশে এখন দেখেন প্রতিটা গার্মেন্টস বা যেসব টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোকে আপনার কমপ্লেন্স করার জন্য প্রতিদিন দিবারাত্র আমাদের চাপ আসে। আমরা কি করতেছি, ইন্ডাস্ট্রি গুলোকে বিরাট বড় বড় করে অনেক টাকা ইনভেস্ট করে ব্যাংকের থেকে লোন নিয়ে আমাদের এই কস্টিং বাড়াচ্ছি। আমি আপনাকে বলি, আমি পার্শ্ববর্তী দেশে গিয়েছি কতগুলো ইন্ডাস্ট্রিতে, তাদের এখানে তারা বলে যে আমাদের ফ্যাক্টরিতে কোনো বায়ার ঢুকতে পারবে না। তাদের ফ্যাক্টরি দেখেন কিসের কমপ্লেন্স, কিসের গ্রিন, আপনি মাথা নিচু করে ঢুকতে হবে ভিতরে, এরকম মানে ওয়াল আছে ছোট ছোট, যে ভিতরে কোনো কমপ্লেন্স বলতে কি কোনো ফ্যাক্টরি নিয়ে পড়ে না। কিন্তু তাদের বক্তব্য হলো, তুমি আমার থেকে কাপড় নিবা, তুমি আমার গার্মেন্টস নিবা, আমার অফিসে আসবা, আমার অফিস থেকে দেখবা। এই জিনিসটা একটা জিনিস দেখার বিষয়। আমাদের যারা এখানে যারা মধ্যখানে আছেন, মানে বাইং হাউস আছেন, তারা কেন প্রতিটা বায়ারকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যায়, আমাদের সুপারিশ করে, আপনি কমপ্লেন্স করেন, আপনি গ্রিন হাউস করেন, আপনি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেন। এটার কারণটা কি? আমি টাকা ইনভেস্ট করবো, আমার কি দামটা বেশি দিচ্ছে? আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা জানি না। আপনি যদি কখনো পান, তাদের জিজ্ঞেস করবেন যে আমি যে এখানে একটা গ্রিন ইন্ডাস্ট্রি করলাম, আমার এখানে মনে করেন 100 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয়েছে এই কমপ্লেন্স এটা করার জন্য। এই বায়ার কি আমাকে একটা টাকা বেশি দিয়েছে? যে এটার দায়, আমার এই প্রোডাক্টের দাম ছিল $12, এখন সে $15 দিবে না। আমরা ভুল করি, আমরা মালিকটা কি করি, ওই যে যারা মধ্যখানে আছে তাদের কথায় যা বলে তাই করি আমরা। ওনারা বলতেছে আরে আপনি গ্রিন হাউস করেন, গ্রিন ফ্যাক্টরি করেন,
গ্রিন ফ্যাক্টরি করতে গিয়ে একজন দেখেন 100 বিঘা জমি কিনে গাছপালা করা হয়েছে, তার ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেছে, তার যে কস্ট ছিল 10 টাকা সেটা কস্ট হয়ে গেছে 12 টাকা, কিন্তু এখন বায়ার তাকে 1 টাকাও বেশি দেয় না। এসব বলার পিছনে যুক্তি আছে। আমরা মনে করি এই ধরনের যারা লোক আছে তাদের সঙ্গে বসা উচিত, কেন তারা কাজ উচিত, তারা বেতন নিবে এবং এক একজন যারা মধ্যবিত্ত এখানে রয়েছেন বাইং হাউসের যারা ফরেন বা বায়ারদের রিপ্রেজেন্টেটিভ এখানে, তারা 6টা পর্যন্ত বোনাস নেয়। আপনি জিজ্ঞেস করেন মালিক টাকা পাচ্ছে না, লস যাচ্ছে, কিন্তু উনাদেরকে 6টা বোনাস দিচ্ছে, কিন্তু আমার ম্যানুফ্যাকচারার কোনো পয়সা পাচ্ছে না। এগুলো কে দেখবে? আপনাকে দিতে যেতে হবে, জি ভিতরে যেতে হবে। এবং আপনারা কথায় কথায় গ্রিন হাউস করতেছেন, আমার মাথায় ঢোকে না। আমি বিদেশে গিয়ে দেখি, হংকং এ দেখেছি একটা বাসার ভিতরে পর্যন্ত তারা আপনার এই যে কোকোডাইল, এই টি শার্ট তারা বানাচ্ছিল এক সময়, ওই তাদের তো বলা হয়। আমরা কেন এত টাকা ইনভেস্ট করতেছি, জমি ব্লক করে রাখছি, শিল্প কারখানার দিকে মানে কিভাবে সুন্দর করা যায় এগুলোর পিছনে লেগে আছি, কিন্তু অন্য দেশের প্রশ্রয় পায় না। এগুলোর ব্যাপারে আমাদের একটা মনিটরিং করতে হবে, আমাদের একটা নিজস্ব, আমি যেটা বলি পরিকল্পনা বা নীতিমালা, প্রতিটা বিষয়, গ্যাস, বিদ্যুৎ এবং এই যে বায়ারদের সঙ্গে আমরা যে কথায় কথায় আমরা ইনভেস্ট করতেছি, কমপ্লেন্স করতে হবে। সারাদিন দেখবেন আপনি টিভিতে আলোচনা আসতেছে কমপ্লেন্স করতে হবে, আর আমি কমপ্লেন্স করার করবো, কিন্তু আপনাকে বেনিফিটটা কি দিচ্ছেন? আমাকে ইনভেস্ট করে নেন 100 কোটি টাকা, আমার সুদ হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে, আপনি তো 1 টাকা বাড়ান নাই। আপনারা আসেন, হ্যাঁ আমাকে কমপ্লেন্স করতে বলছেন, আমি কমপ্লেন্স করবো, আমাকে বেনিফিটটা কি দিবেন? আপনি অন্য দেশ থেকে নিচ্ছেন, ভিয়েতনামে তো বলেন না গিয়া যে আমাকে কমপ্লেন্স করে দেন। তারা তো তাদের ফ্যাক্টরি আমি একই রকম দেখতেছি আজকে 10-20 বছর যাবত, কোনো পরিবর্তন নাই। আমরা কেন এইসব বড় বড় জমি কিনে বড় বড় জায়গা করে এই ধরনের সুযোগ সুবিধা করতেছি? এগুলো দেখার বিষয় আছে, অনেক কিছু আছে ঘাটতি। সর্বপ্রথম আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা আমরা মিল মালিক আছি, আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা আমাদের সমস্যাটা কোথায় জানেন? আসল সমস্যা বললে আমার নিজেরও লজ্জা লাগবে, আমাদের অভিজ্ঞতা নাই। আমরা অন্যের নির্ভর হয়ে আমরা ফ্যাক্টরি করেছি, বিদেশে কিন্তু তা না। বিদেশের মালিক প্রতিটা জিনিস জানে যে আমার একটা গার্মেন্টসে যে মেয়েটা সেলাই করতেছে, সে 1 ইঞ্চিতে কয়টা সেলাই দিবে এটা কিন্তু সে জানে, সে নিজে গিয়ে দাঁড়ায় দেখে। সাউথ কোরিয়াতে যখনই আমি দেখি যে তাদের আপনার এই পোস্টের যে কাপড়গুলো বানাচ্ছে, মালিক গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমাদের মালিকটা কি করে? আমরা এখানে বসি, আমরা ফ্যাক্টরিতে যাই না, গিয়ে মানে দেখবো, নিজের জ্ঞান কিছু থাকা উচিত। আমি বলবো মালিকদেরকে, আপনারা মিল ফ্যাক্টরি যাই করেন, নিজে আগে কিছু শিখেন। আপনার সবে যদি নির্ভরতা থাকে যে আমার এই সব লোক আমাকে করে দিবে, তাইলে এই দেশে ইন্ডাস্ট্রি আপনি করতে পারবেন না, আপনার জন্য লাভজনক হবে না। আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, গার্মেন্টসের প্রতিটা আইটেমের উপর আপনার জ্ঞান অর্জন করতে হবে আগে। এই জিনিসটা কি দিয়ে বানাইলে কি হবে? আজকে ধরেন, আজকে চায়নার মতো দেশ, তাদের মনে করেন যে গার্মেন্টসে আপনার এক্সপোর্টের ভ্যালুয়েশন কত? প্রায় মোর দেন 78%। আর আমাদের দেশে কত? 30% ম্যাক্সিমাম। তো এখন কেন তাদেরটা কেন আর আমাদেরটা কেন? একই জিনিস প্রোডাক্ট, তাদের ভ্যালুয়েশন যদি 78% হয়, আমাদের কেন আপনার 30% হবে? আমরা কেন 50% দিতে পারবো না? কারণ হচ্ছে আমাদের বুদ্ধি। ওরা যেসব বুদ্ধি করে, ওদের যেসব জ্ঞান তারা আহরণ করে, যেসব বিষয় জানে, দেখেন ওইখানে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে সেখানে তারা আগে মাটিটা দেখে। বিশ্বাস করবেন আপনি, এই মাটিতে এখানে আমার যে লোকজন, আমার যে পরিস্থিতি হবে, এখানে আমি ডাইং ফ্যাক্টরি করবো, এই মাটিতে আমার ডাইং এর জন্য পরিবেশ নষ্ট হবে কিনা বা এখানে করবো কিনা, তারা এইসব হলে না হলে অন্য জায়গায় চলে যায়। আপনি দেখবেন ওখানে সরকারের একটা নির্ধারণ করা আছে, এই এলাকায় তুমি কোনো ডাইং ফ্যাক্টরি করতে পারবে না, তোমার ডাইং ফ্যাক্টরি যেতে হলে আরেক জায়গায় যেতে হবে। আমাদের দুর্নীতি নেই, যে যেখানে খুশি ডাইং ফ্যাক্টরি করতেছে, পরিবেশ দূষণ করতেছে, পানি আপনার নদীতে মিশাচ্ছে, তারপরে খালে মিশাচ্ছে, এই দূষিত হচ্ছে। কেন? আমাদের কোনো নীতি নেই। যদি নীতি করা হতো একটা এরিয়াতে, যেমন আমি প্রথম দেখছিলাম নেদারল্যান্ডে, দেখেন সেই শেষ করতে হবে আমাদের। জি জি, যদি শেষ মন্তব্য বলেন। জি, শেষ মন্তব্য। জি, শেষ মন্তব্য হলো আমাদের মালিকদেরকে নিজেদের জ্ঞান অর্জন করতে হবে, ফ্যাক্টরি করতে হলে পর নির্ভরতা কমাইতে হবে, যে আপনি সবকিছু আপনার সব ডিএম বা এসডিএম বা বিদেশি লোকেরা যারা মধ্যবিত্ত আছে এদের প্রতি আপনার এটা কমাইতে হবে। মানে কাজটা নিজের দায়িত্ব একটু বেশি নিতে হবে, নিজে বসতে হবে এবং সরাসরি বায়ারদের সঙ্গে কথা বলতে হবে। সরাসরি আপনাকে বাইং হাউস যারা আছে এগুলো বন্ধ করে আপনি নিজে চলে যাবেন, সাথে সাথে কথা বলবেন, শ্রমিকদের সাথে 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 নিজেরা কথা বলবেন। আপনার ফ্যাক্টরিতে গন্ডগোল, আপনি দেন কাকে? 4-5 জন লোককে দেন,
যে তোমরা গিয়ে কথা বলো, কেন আপনি গেলে কি হয়েছে? আপনি যে জি। শ্রমিকদের সঙ্গে কথা অনেক বলেন, ধন্যবাদ আপনার জানাই। সাথে জি বিচার করতে। জি, অনেক ধন্যবাদ খুরশিদ আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই নতুন করে সমন্বিতভাবে এই কাজগুলো করবার চেষ্টা করবেন, যেন পোশাক এবং বস্ত্র খাতে নতুন করে শৃঙ্খলা ফেরানো যায়, গতি ফেরানো যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য।